আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমি এবং ইউনি একসাথে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। বেশ খানিকটা বিরতির পর একটা ভিডিও নিয়ে আসলাম। যখন আমার মেয়েটার পরীক্ষা শুরু হয় তখন আসলে অনেক কিছু থেকে আমি নিজেকে দূরে সরিয়ে ফেলি। আমার তখন সমস্ত ধ্যান-জ্ঞান চলতে থাকে আমার মেয়েটাকে নিয়ে। তো এখানে এসে দেখছি ওই পাশে পাখির একটা পালক পড়েছে। সেটা দেখে ইউনির মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই সাথে দেখলাম আমার গাছের পাতাগুলোও কেমন মরে যাচ্ছে। এই যে বসন্তের আগে যে পাতা ঝরে যাওয়ার ব্যাপারটা, প্রকৃতিকে রুক্ষ করে দিয়ে, প্রকৃতিকে একদম নিঃশেষ করে দিয়ে সব কিছু ঝরে যায়, তারপর আবার নতুন করে প্রকৃতি সেজে আসে, নতুন সবুজের রূপ নিয়ে আসে। এই জিনিসটা না আমার কাছে খুব অদ্ভুত লাগে। আল্লাহ কীভাবে এই জিনিসটাকে তৈরি করেছে যে সেটা আমরা নিজের চোখে দেখতে পারি। ওই যে আমার সামনের যে কৃষ্ণচূড়া গাছটা দেখছেন, ওর মরা পাতাগুলো কিন্তু অলরেডি ঝরে যাচ্ছে। আর নতুন নতুন পাতারও দেখা মিলছে। আমি খালি চোখে যেভাবে দেখতে পারি হয়তো আপনারা দূর থেকে সেটা বুঝতে পারেন না। আমার নিজের বাগানের ক্ষেত্রেও তাই। আমার বাগানের ফুল গাছগুলোরও একেবারে বেহাল দশা। দুদিন পানি দেওয়া হয়নি, গাছগুলো একদম নেতিয়ে পড়েছে, ফুলগুলো মূর্ছা যায় টাইপের অবস্থা। যাই হোক, একটু একটু করে কাজ শুরু করেছি। এই যে নতুন পাতার আবির্ভাব, একটু আগেই বললাম না। বারান্দায় যখন কাজ করছিলাম নিচে হাঁক ডাক শুনতে পাচ্ছি সবজিওয়ালা ভ্যানের। তো এখন এখান থেকে এক দৌড়ে গিয়ে কিছু সবজি কিনে আনতে হবে। আসলে আজকে খবর পেয়েছি আমার আব্বা আম্মা দুপুরবেলা এসে আমার সাথে চারটা ডাল ভাত খেতে চায়। এক দৌড়ে সেজন্য চলে গিয়েছি, ফ্রেশ ফ্রেশ সব সবজি কেড়ে নিয়ে আসবো। আম্মা ডায়াবেটিসের পেশেন্ট, আলু করলা ভাজি তার খুবই পছন্দ। অন্যদিকে বেগুন ভর্তা আমার খুব পছন্দ। তো বিভিন্ন রকমের সবজি টুকটাক কিনে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আম মরিচের দামটা কি কমছে না? না কি হয়েছে বলুন তো? নাকি আবারও বেড়ে যাচ্ছে? আল্লাহ ভালো জানে মরিচের কী হয়েছে। তবে সবজির দাম যে শীতকাল হিসাবে খুব সস্তা যাচ্ছে তা বলব না। এখনও কিন্তু মোটামুটি সবজির দাম ভালোই আছে। ২-৪টা সবজির দাম অনেক কমে গিয়েছে। কিন্তু আবার অনেক কিছু আছে যেগুলোর দাম বেড়ে গিয়েছে। যেমন করল্লাটা নিয়েছি, কতটুকু ১০০ গ্রাম করল্লা মনে হয় ওখানে আছে, কিংবা ১৫০ গ্রাম ৩০ টাকা। আমার অবশ্য করল্লা খেয়ে তেমন একটা অভ্যাস নেই। সো আমি দামটাও ভালো জানতাম না। কিন্তু আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। আজকে বিছানার চাদরটা তুলে ফেলে নতুন একটা চাদর বিছাবো। কি সুন্দর এক চিলতে রোদ পড়েছে, তাই না? বিছানা গোছাতে আসলেই এই আবেগী বিলাই কিংবা উদাসীন বিলাইকে সরিয়ে তারপর আমার বিছানা গোছাতে হয়, যেটা রীতিমতন যুদ্ধের বিষয়। সে কখনোই বিছানা থেকে নামবে না, আর আমি তাকে না সরিয়ে বিছানা পরিষ্কার করব না কিংবা বিছানার চাদর বিছাবো না। যাই হোক, অবশেষে যুদ্ধে আমি জয়ী হয়েছি। তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়ে ঠিকঠাক মতন পুরো চাদরটা বিছিয়ে নিলাম। এখন সুন্দর করে বালিশের কভারগুলো পাল্টে দিয়ে বালিশগুলো দিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন পর বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর সেই এক ছিলতে রোদের মধ্যে আমার প্রিয় ফ্রেন্ডের এই সুন্দর কুশনটা রেখে গেলাম। এবার নে বিলাই, তুই রোদ পোহা আর আমি আমার কাজকর্ম ধরি। আব্বা আম্মা আসলে এই রুমটাতেই আমি মূলত আনি যে এখানে তোমরা রেস্ট নাও, নামাজ পড়ো, তারপরে খেতে আসবে। তো আগে নিজের বেডটা ঠিকঠাক করে দিয়ে চলে গেলাম এবার কিচেনে। যে রান্নাগুলো আজকে হবে সেগুলো রেখে বাকি সবজিগুলো সুন্দর করে প্যাক করে তারপরে এই যে এখানে রেফ্রিজারেটরে রেখে যাচ্ছি। আমি না একটা আইডিয়া পেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি ভাবছি এই যে সবজিগুলো রাখার জন্য যে পলি ব্যাগগুলো আছে আমরা যেটা পলিথিনের মধ্যে রাখি, সেটা না রেখে আমি চায়নায় দেখলাম এক ধরনের প্যাকেট পাওয়া যায় যেখানে এরকম সবজিগুলো যারা আমরা লম্বা দিনের জন্য সবজি রেফ্রিজারেটরে রাখতে চাই, আমরা রিজার্ভ করতে চাই, তারা চাইলে ওই ব্যাগগুলোতে রাখতে পারেন। দীর্ঘদিন ময়েশ্চারাইজার ভালো থাকবে এবং সবজিগুলো বেশ ভালো থাকবে। আমি ভাবছি ২-৪টা এনে আগে আমি নিচে ব্যবহার করব, যদি ভালো হয় তারপর আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব। নিচে এই মুড়ি মুড়কির ভ্যানটাও যাচ্ছিল, তো ওদেরকে বললাম কিছু খোরমা দিতে, গুড়ের খোরমা এবং চিনির খোরমা। এই খাবারটা আমার বাসায় ভীষণ ফেমাস। আমি নিজেও খেতে পছন্দ করি এবং শুধু আমি না, আমাদের বাসায় প্রত্যেকেই এটা খেতে খুব পছন্দ করে। তো সেগুলোকে মোটামুটি এই জারগুলোতে ভরে গুছিয়ে নিয়ে আমি এক দৌড়ে চলে যাব রান্নাঘরে। আমার খালা আমাকে মোটামুটি জোগাড় দিয়ে দিয়েছে। আমি একদিকে রান্না করব, অন্যদিকে ঘর গোছাবো। আজকাল ঘর এত বেশি এলোমেলো হয়ে থাকে। আসলে প্রথমেই যেটা বলছিলাম যে আমার সমস্ত কনসেন্ট্রেশন থাকে আমার মেয়েকে ঘিরে। সেই জন্য ঘর বাড়ি সংসার সব এলোমেলো হয়ে গেল। বারান্দা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলোকে আমি কোনো কিছুই মনে করছি না। এগুলোকে সব ইগনোর করে
করে মেয়েকেই বেশি বেশি সময় দিচ্ছি, যদিও আমার ছোটো মেয়ে সেটা নিয়ে খানিকটা ঈর্ষান্বিত। যাই হোক, এদিকে বসিয়ে দিলাম ছোটো মাছের চচ্চড়ি, আর অন্য রান্নাগুলো অন্য পাশে জোগাড় করে দিয়ে চলে গিয়েছে খালা। আর একটু ভর্তা করব, সেই সাথে একটু মুরগি রান্না করব, সেই সাথে একটু ছোটো মাছ ভাজি করব। আসলে আব্বা আম্মা যেই ধরনের খাবার খেতে পছন্দ করে সেগুলোই করার চেষ্টা করছি। ডাল রান্নাটা আগেই আমি সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছিলাম। এই যে মুরগির জোগাড়, মুরগির পা সবার আগে দেখা যাচ্ছে, যে জিনিসটা না দেখা গেলেই ভালো হয়। আর এই পাশে আছে ছোটো মাছ, আমি ম্যারিনেট করে রেখেছি, সেটা আমি সবার শেষে ছোটো মাছটা ভাজবো, যখন আব্বা মা আসবে তখন গরম গরম ভেজে তাদের সামনে দিব। আর এই ফাঁকে আমি আবারও চলে যাচ্ছি ড্রয়িং রুমে, সেখানে গিয়ে একটু ঘর দুয়ার গুছিয়ে এসে আবার কাজ করব। ঘর গোছাতে গোছাতে আপনাদের সাথে একটা কালেক্টেড লেখা একটুখানি পড়ে শোনাতে চাই। লেখাটা হচ্ছে 40-এর পর নারীর জীবন। তো এই লেখাটা আমি ফেসবুকে সেদিন পেয়েছি। পাওয়ার পর মনে হলো কথাগুলো বড্ড বেশি মিলে যাচ্ছে নিজের সাথে। হয়তোবা আমার সমবয়সী যারা আছেন তারাও এখানে এই কথার মধ্যে কিছু মিল খুঁজে পাবেন। লেখাটা শুরু এইভাবে: বয়সের সাথে নারীরা বদলান, হারান না। 20 বছরের নারী দৌড়ান স্বপ্নের পেছনে, কারো হাত ধরে ভবিষ্যৎ আঁকতে। 30-এর নারী দৌড়ায় দায়িত্বের পেছনে, সংসার, সন্তান, সম্পর্ক সামলাতে। আর 40-এ নারী আর দৌড়ান না, তিনি ধীরে হাঁটেন নিজের দিকে, নিজের ক্লান্ত মনের দিকে, নিজের হারানো হাসির দিকে। 40-এ এসে নারীরা কিছু কঠিন সত্য মেনে নেন। সব ভালোবাসা চিরদিন থাকে না, সব মানুষ আপন হয় না, সব কষ্ট কাউকে বলা যায় না, সব হাসি সত্যি হয় না। তবুও তিনি ভেঙে পড়েন না, কারণ 40-এর নারী জানেন নিজেকে আগলে রাখতে হয় নিজের মতো করেই। এই বয়সে চুপ থাকাটাই শক্তি। চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা আত্মসম্মান। একাকিত্ব অভিশাপ নয়, নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ। ভাঙার স্বপ্ন শেষ নয়, নতুন স্বপ্ন বেছে নেওয়ার সাহস। 40-এর নারী ভিতরে ভিতরে পাহাড়, নিঃশব্দ কিন্তু অটল। আজকে ড্রয়িং রুমের সেন্টার টেবিলের লুকটা একটু চেঞ্জ করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কর্নার সাইডের টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে এটাকেও একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেকদিন পর এই সাইডের জিনিসগুলো গোছাচ্ছি। আর এই যে আমি গোছাবো আর আমার অ্যাসিস্ট্যান্ট আসবে না, তা কী করে হয়? তো তাকে কোনোভাবেই সরানো যাচ্ছে না, তাকে খানিকটা ধাক্কা টাক্কা দিয়ে তারপরে এই টেবিলটা গোছাতে এসেছি। এই জায়গাটায় মূলত আমার শারমিন আপুর হাতে আঁকা ডেকোরের যে কেতলিটা আছে সেটা থাকে, সাথে কিছু টিউলিপ ফুল থাকে। তো আজকে একটু চেঞ্জ করে এইটা দিচ্ছি, দিয়ে আমার পেজের দুটো সুন্দর পামকিন দিচ্ছি। আচ্ছা, আমার পেজে কিন্তু এই অরেঞ্জ পামকিন এবং ইয়েলো পামকিন অ্যাভেলেবেল আছে। অরেঞ্জটা অবশ্য নেই, ইয়েলোটা অ্যাভেলেবেল আছে। এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন। এই পামকিনগুলো বিক্রি হচ্ছিল 750 করে। আচ্ছা, এবার চলে আসছি আবার ঘরটা গোছাতে, এবং সে যে 40-এর নারী নিয়ে কিছু কথা বলছিলাম সে অংশটাতে। 40-এর নারী সুন্দর কখন হয় জানেন? যখন তার চোখের গভীরতায়, তার কথার ওজনে, তার হাঁটার দৃঢ়তায়, তার অভিজ্ঞতার আলোয় সে নিজেকে আলোকিত করে। তিনি জানেন কাকে দূরে রাখতে হয়, কাকে কাছে টানতে হয়, আর কার কথাকে নিঃশব্দে ছেড়ে দিতে হয়। এই বয়সে নারীর সবচেয়ে বড় যুদ্ধ নিজের সাথে। শরীর বদলায়, মন দুলে ওঠে, কিছু সম্পর্ক দূরে সরে যায়। স্বপ্নগুলো প্রশ্ন করে আমার কি হবে। সমাজ তাকিয়ে থাকে, কথা বলে, বিচার করে। তবুও তিনি হাসেন, কারণ নারীর হাসি প্রায়ই তার কষ্ট ঢাকার ঢাল। আজকাল আপনারা খেয়াল করেছেন কি না, হক নামে একটা মুভি খুব ভালো রিভিউ আসছে। আমারও ইচ্ছে আছে মুভিটা দেখার। আপনারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। ইমরান হাশমির তো খুবই রোমান্টিক মুভি দেখে আমরা অভ্যস্ত, কিন্তু তার যে আরও একটা সুন্দর চরিত্র আছে সেটা হক মুভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নেটফ্লিক্সে মুভিটা কিন্তু বেশ সমাদৃত। তো যাই হোক, এখন আমি আবার একটু রান্নায় এসেছি। এর মধ্যে একটু মুরগিটা বসিয়ে দিলাম, চটচটি রান্নাটা শেষ হয়ে গেছে, সেটাকে একটু বেড়ে নিচ্ছি, এবং আমার একটু বেগুন ভর্তা করার ইচ্ছে আছে, সেটাও করব। আসলে 40-এর নারীদেরকে নিয়ে এত কিছু কেন বলছি জানেন? যদিও 40 সংখ্যাটাকে আমি অনেকটা আগে পিছনে ফিরে চলে এসেছি, এখন আর 40-এর কোটা নেই, সেখান থেকে অনেকটা এগিয়ে এসেছি আমি। কিন্তু
টুডে টুমোরো আপনারা তো এই কোটাটায় আসবেন, নিজেদেরকে মানসিকভাবে সেই পরিমাণ শক্ত করে রাখুন, যে পরিমাণ শক্ত করলে আপনার চারপাশের মানুষ আপনাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চাইলেও আপনি একটুও ঘাবড়ে যাবেন না। আমাদের জীবনের সবচেয়ে কঠিন জিনিস কোনটা জানেন? পরিচিত মানুষের অপরিচিত রূপ। আপনি যেটা ভাবেন সেটা যখন সবচেয়ে বড় ভুল কিংবা ভ্রান্তি হয়ে আপনার সামনে আসে, তখন আপনি হাসবেন না কাঁদবেন সেগুলো কিছুই বুঝতে পারবেন না। সেজন্য যারা এখনও 40-এ আসেননি, 40-এর দিকে আসছেন, নিজেদেরকে মানসিকভাবে ভীষণভাবে নিজেদেরকে শক্ত করে গড়ে তুলুন। যাই হোক, ওদিকে মুরগি রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এলাম বেগুন ভর্তা করতে। এই বেগুন ভর্তাটা আমার নিজের খুব পছন্দ, সেই সাথে আমার ছোটো মেয়েটারও খুব পছন্দ, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো বেগুন ভর্তাটা আমাদের জন্য করা হচ্ছে। এর মধ্যে কিন্তু আমার আব্বা আম্মাও চলে আসবেন, রওনা হয়েছেন, আমি ফোনে খবর পেয়েছি। আসলে একই শহরে থাকার পরেও আব্বা আম্মার সাথে সে আগের মতন যোগাযোগ হয় না। তারাও আমার বাসায় আসতে পারেন না, আমি বাইরে বাইরে থাকি, সেই জন্য আমিও তাদেরকে দেখতে যেতে পারি না। এটা যে কত কষ্টের একটা বিষয় কীভাবে বলবো। অন্যদিকে এই শীতের মধ্যে একা একা টাঙ্গাইলে আমার শাশুড়ি আছেন, তার কথা মনে পড়লেও আমার খুব কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় তাকেও আমাদের কাছে এনে রেখে দিই, কিন্তু তিনি ঢাকা শহরে বেশি দিন থাকতে পছন্দ করেন না। মেয়েটার পরীক্ষা শেষ হলে চেষ্টা করব আমার শাশুড়িকে আনতে, কিংবা গিয়ে তার সাথে একটু দেখা করে আসতে। ড্রয়িং রুমের ওই পাশটা গুছিয়েছি, এখন এই পাশটা পুরোটা ড্রয়িং রুম প্রোডাক্টের কার্টুনে ভর্তি, এটা সেটা দিয়ে ঢেকে ঢেকে রাখি। দেখলে নিশ্চয়ই আপনারা কম বেশি বুঝতে পারেন। মেয়ের পরীক্ষার জন্য ব্যবসাপাতি সব চাঙ্গে তুলে নিয়ে বসে আছি। খুব শিগগিরই অনেক ভালো একটা সেল দিয়ে সব নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই আমাকে দোয়ায় রাখবেন। আর আজকের এই মোটামুটি করে গোছানো ড্রয়িং রুমটা দেখতে কেমন লাগছে জানাবেন। যদিও নীলের সাথে লাল যায় না, যদিও এটার সাথে সেটা যাচ্ছে না, তবুও একটা ব্যর্থ চেষ্টা। ওই যে আরেকজন চলে এসেছে, আমার পাশে পাশে তাকে থাকতে হবে। সবচেয়ে বিরক্তি কি জানেন? ইউনির নিচের যে স্ক্র্যাচার সেখানে স্ক্র্যাচ করে না, মানে এই যে এই জিনিসটাতে সে স্ক্র্যাচ করে না, সে স্ক্র্যাচ করে আমার প্রোডাক্টের যে কার্টুনগুলো আছে সেখানে। আমি যে কত বড় বিপদে আছি এই বেয়াদ্দপটাকে নিয়ে, সেটা আর কি বলবো। তো ড্রয়িং রুম গোছানোটা শেষ করে পুঁটি মাছ ভাজতে চলে এসেছি। এখানে কিছু ছোট ছোট দেশি পুঁটি ভাজতে শুরু করেছি। আমার আব্বার এটা খুব পছন্দের একটা খাবার। আসলে ইচ্ছা আছে একদম মুচমুচে করে ভেজে তুলে দিতে। আব্বা ভাতের সাথে কম খেতে পছন্দ করেন, এমনি মুচমুচে পুঁটি মাছ খেতে বেশি পছন্দ করেন। আম্মা যখন এসেছিল বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো আম্মা বলল, দেখো সবাই মুরব্বী মানুষ, সবাই দেখা যাচ্ছে ধীরে ধীরে আমাদের কাছ থেকে নাই হয়ে যাচ্ছে। তুমি কিছু সময় বের করে রাখবে সবার জন্য, চেষ্টা করবে সবাইকে ফোন করে কথা বলতে, চেষ্টা করবে সবার খোঁজ খবর নিতে। আজকে যারা পৃথিবীর বুকে আছে তারা যদি চলে যায়, তখন কিন্তু চেষ্টা করেও তাদের কথা শুনতেও পারবে না, খোঁজ নিতেও পারবে না। সত্যি তখন এই জিনিসটা রিয়েলাইজ হলো, বয়স হচ্ছে, সবারই বয়স হচ্ছে। আমার উচিত অনেক বেশি সচেতন থাকা, খেয়াল নেওয়া আমার খালাদের প্রতি, আমার মামিদের প্রতি, আমার চাচাদের প্রতি, আমার ফুপুদের প্রতি, আমার শ্বশুরবাড়ির লোকজনের প্রতি। এই ইউটিউবে এসে আসলে অনেক কিছুই আমি ফাঁকিবাজি করা শুরু করেছি। আর এই জায়গাগুলোতে আরেকটু সিনসিয়ার হওয়া উচিত। আর আমি যদি এই জায়গাগুলোতে সিনসিয়ার হই, তাহলে আপনাদেরকেও আমার মনে করে দেওয়া উচিত যে অবশ্যই পরিবার পরিজনের সাথে একটু হলেও যোগাযোগ করবেন। বিশেষ করে যারা অনেক বয়স্ক, তারা যে একাকিত্বে ভুগে, সেটা আসলে আমরা যখন ওই জায়গাটায় না পৌঁছাবো আমরা বুঝতে পারবো না। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না শেষ, আমি আস্তে আস্তে খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি। আমার আব্বা আম্মা কিন্তু চলে এসেছেন। তারা একজন নামাজে আছেন, আরেকজন ড্রয়িং রুমে নাতিদের সাথে কথা বলছেন। তো আমিও এই ফাঁকে খাবারটা দিয়ে একদৌড়ে চলে যাব গোসল করতে। একদম সাদামাটা যা খাবার সেইগুলো নিয়েই খাবো। অন্যদিকে আম্মা কিন্তু আবারও মুরগি রান্না করে এনেছেন তার নাতিদের জন্য, আমার জন্য ছোটো মাছ রান্না করে এনেছেন, জামাইয়ের জন্য পিঠা এনেছেন। মানে তিনি তার মতন করে সব কিছুর ব্যবস্থা করেছেন, আমি আমার মতন করে সব কিছুর ব্যবস্থা করেছি। তো মাছ ভাজাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, সময়ের অভাবে উপরে পেঁয়াজ বেরেস্তা এবং একটু মরিচ দিতে পারিনি, কিন্তু একসাথে যদি সব কিছু গুছিয়ে দিতে পারতাম। ও, আমি একটু আলু ভর্তাও করে রেখেছিলাম, সেটাও গরম করে দিয়েছি। তো সব কিছু যদি একসাথে গুছিয়ে দিতে পারতাম মাছ ভাজির সাথে, খেতে হয়তো আরও ভালো লাগতো। আপনারাও চলে আসুন, দুপুরের রান্না শেষ, সবাই একসাথে মিলে, না হয় আমার আব্বা আম্মার সাথে মিলে বসে খাবো।
আর আব্বা আম্মা আজকে যেহেতু আমার কাছে বেশ খানিকটা সময় থাকবেন, তো ভাবলাম বিকেলবেলা একটু আমার হাতের কিছু নাস্তা তাদেরকে খাওয়াই। আমি এখানে একটু আলু এবং মুরগির বুকের মাংসের কিছু অংশ সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করেছি আলু, মুরগির বুকের মাংস, সাথে আরও কিছু হাড্ডিগুডির মাংসও আছে। সাথে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে এগুলো সব কিছু সিদ্ধ করে নিয়ে এগুলোকে খুব ভালো করে আমি এখন স্ম্যাশ করে নেব। করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কী তৈরি করতে চাচ্ছি। এই রেসিপিটা না ফেসবুকে দেখলাম বেশ ভাইরাল, সবাই এটা কম বেশি বানাচ্ছে। তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি কেমন হয়, ভালো হলে তো খাওয়াই যাবে। তো সব কিছু ভালো করে স্ম্যাশ করে নিয়ে এই যে আমি এখানে একটুখানি এই 1.5 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিদ্ধর সময় লবণ দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করে নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে ছোট ছোট বল করে আমি এটাকে বানিয়ে নিব। আমরা তো মিট বল বাজার থেকে কিনে খাই, তো খানিকটা মিট বলের মতনই হবে শেপটা, কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হয় যেহেতু এখানে আলু আছে। এই আইটেমটা আজ প্রথমবার আমি ট্রাই করছি। এই আইটেমটা যদি ভালো হয়, ইনশাল্লাহ রমজানে আমার মেয়েরা যখন রোজা রাখবে তাদেরকে আমি ইফতারিতে এই আইটেমটা অবশ্যই দেবো। এমনিতেই রমজান আসার আগে আমি আমার মেয়েদের পছন্দের কিছু খাবার সবসময়ই গুছিয়ে ফ্রিজে রেখে দিই, কারণ ওরা সেই টিপিক্যাল ছোলা, পেঁয়াজু, তারপর জিলাপি এরকম খেতে পছন্দ করে না। ওরা ওদের মতন করেই আসলে ইফতার করে। তো সেটার সাথে যদি এরকম একটা আইটেম দিই, নিশ্চয়ই খেতে ওরাও পছন্দ করবে। ট্রাস্ট মি, এই আইটেমটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তবে আপনারা যদি এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে চান করতে পারেন, যেমন ধনেপাতা কুচি কিংবা পুদিনা পাতা কুচি, কিংবা চাইলে আপনারা এটাতে আলুর পরিমাণ কমিয়ে এটাতে যদি আপনি পাউরুটি দিয়ে করেন, নিশ্চয়ই সেটা খেতে আরও ভালো হবে। ভালো আইডিয়া। আমি নিজেই একদিন পাউরুটি দিয়ে এটা আবার একটু ট্রাই করব যে খেতে কেমন হয়। আমার মনে হয় খেতে খারাপ হবে না। কুকিং আপুরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আপনারা জানাবেন তো এটা পাউরুটি দিয়ে ট্রাই করলে খেতে কেমন হবে। তো মোটামুটি এই যে আমার এগুলি সব বানানো হয়ে গেছে। একটুখানি প্রায় আধা ঘন্টার মতন আমি এটাকে একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিব। আর এবার একদম ভেজে টেবিলে দিয়ে দিয়েছি। আব্বা আম্মা আসছেন, মাগরিবের পরের অংশ এটা। অনেক লম্বা বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় অনেক ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।